আজ আমরা এমন একটা লেখার গভীরে ডুব দেব যেটা পড়তে শুরু করলে মনে হয় একটা খুব সুন্দর রূপকথার গল্প শুনছি, কিন্তু যত এগোতে থাকি ততই বোঝা যায় শেষটা কঠিন বাস্তবতার চেয়েও বেশি ধারালো। আমাদের হাতে যে লেখাটা আছে সেটা নিশিপুর নামের এক ছোট শহরের ডাক্তার আরিবা হক আর রোহান সেনের গল্প। তাদের সম্পর্কটাকে সবাই বলতো আধুনিক রূপকথা। আচ্ছা, তো আজকে আমাদের কাজ হলো এই রূপকথার আড়ালের গল্পটা বের করে আনা আর বোঝার চেষ্টা করা যে ভালোবাসা, বিশ্বাস আর চরম বিশ্বাসঘাতকতার পথ পেরিয়ে একজন মানুষ কিভাবে নিজের সম্মানটুকু ধরে রেখে আবার উঠে দাঁড়াতে পারে। ঠিক। আর এই গল্পটা কিন্তু শুধু আরিবা বা রোহানের নয়, এটা আসলে আমাদের সমাজের গভীরে থাকা কিছু ধারণা আর প্রত্যাশারও গল্প। যেমন একটা পারফেক্ট সম্পর্ক দেখতে কেমন হয় সেই আইডিয়াটা আমরা দেখব। বাইরে থেকে দেখতে একেবারে নিখুঁত একটা সম্পর্ক ভেতরে ভেতরে কতটা ফাঁপা হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই ভাঙনের পর নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার যে জার্নি, সেটার মনস্তাত্ত্বিক দিকগুলো আসলে কি কি। তাহলে চলুন একেবারে শুরু থেকে ধরা যাক। গল্পটার পটভূমি হলো নিশিপুর শহর, আর মূল চরিত্র ডক্টর আরিবা হক। লেখাটা তাকে যেভাবে বর্ণনা করেছে তা বেশ ইন্টারেস্টিং। বলা হয়েছে মানুষের কষ্ট সারানো যার পেশা, আর নিজের ভেতরের আলো দিয়ে চারপাশটা ভরিয়ে রাখা যার অভ্যাস। বাহ, বেশ গোছানো একটা জীবন ছিল তার, আর সেই জীবনেই এলেন রোহান সেন। তাদের সম্পর্কের শুরুটা একেবারে সিনেমার মতো। 7 বছরের প্রেম, তারপর 4 বছরের সংসার। 11 বছরের একটা লম্বা সময়। হ্যাঁ, মোট 11 বছর। আর এই 11 বছর ধরেই নিশিপুরের মানুষ তাদের জুটিকে একটা মডেল হিসেবে দেখেছে, তাই না? একদম। সমাজ তো সবসময় এরকম একটা আদর্শ ভালোবাসার গল্প খুঁজে বেড়ায় নিজেদের বিশ্বাসের জন্য। আরিবা রোহানের সম্পর্কটা সেই জায়গাটা পূরণ করেছিল। ঠিক। এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে, যেটাকে বলা যেতে পারে সোশ্যাল স্ক্রিপ্ট। সমাজ আমাদের শিখিয়ে দেয় যে আদর্শ প্রেম বা সংসার কেমন হওয়া উচিত। এই জুটিটা ছিল সেই স্ক্রিপ্টের জীবন্ত উদাহরণ। আচ্ছা, তাদের দেখে অন্যদের মনে হয়তো এমন একটা আকাঙ্ক্ষা তৈরি হতো। অবশ্যই। আরিবার নিজের বিশ্বাসটাও ঠিক তাই ছিল। লেখাটা বলছে তিনি মনে করতেন ভালোবাসা মানেই নিরাপত্তা, ভালোবাসা মানেই স্বপ্ন, ভালোবাসা মানেই ভবিষ্যৎ। রোহানকে কেন্দ্র করেই তিনি তার পুরো জগৎটা সাজিয়ে নিয়েছিলেন। তার কাছে এই সম্পর্কটা ছিল একটা সম্পূর্ণ আশ্রয়। আর এখানেই কিন্তু বিষয়টা জটিল হতে শুরু করে। মনোবিজ্ঞানের ভাষায় একটা কনসেপ্ট আছে যাকে বলে আইডেন্টিটি ফিউশন। আইডেন্টিটি ফিউশন? হ্যাঁ, এর মানে হলো যখন একজন মানুষ একটা সম্পর্কের মধ্যে নিজের সত্তাকে এতটাই মিশিয়ে ফেলে যে তার ব্যক্তিগত পরিচয় আর সম্পর্কের পরিচয় আলাদা করা যায় না। আরিবার ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল বলে মনে হয়। আমি আরিবা, এই পরিচয়ের চেয়ে আমি রোহানের স্ত্রী বা আমরা, এই পরিচয়টা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তার নিজের অস্তিত্ব আর সম্পর্কটা যেন এক হয়ে গিয়েছিল। তার মানে এই আইডেন্টিটি ফিউশনের কারণেই কি পরের আঘাতটা এত মারাত্মক ছিল? কারণ এটা শুধু একটা সম্পর্ক ভাঙা ছিল না, বরং নিজের পরিচয়ের একটা অংশ ভেঙে যাবার মতো ছিল। একদম, আপনি ঠিক পয়েন্টটা ধরেছেন। এটা শুধু একজন সঙ্গীকে হারানো নয়, এটা ছিল একটা আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকট। যখন আপনার পুরো পৃথিবীটাই একজনকে ঘিরে তৈরি হয় আর সেই মানুষটাই হঠাৎ করে বলে যে সেই পৃথিবী কোনো অস্তিত্বই নেই, তখন তো পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। আর ঠিক এটাই হয়েছিল। হ্যাঁ, কারণ একদিন হঠাৎ করেই সেই ঝড়টা আসে। লেখাটা বলছে রূপকথার গল্পে যেমন হঠাৎ ঝড় আসে, তাদের জীবনেও সেই ঝড় এসেছিল একেবারে অপ্রত্যাশিতভাবে। আচ্ছা। রোহান একদিন এসে আরিবার সামনে দাঁড়িয়ে মাত্র একটা বাক্য বলে, যা 11 বছরের সম্পর্ককে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেয়। কি ছিল সেই বাক্যটা? বাক্যটা ছিল, আমি কখনো তোমাকে স্ত্রী মনে করিনি। কি সাংঘাতিক একটা কথা! এই বাক্যটা নিয়ে একটু ভাবা দরকার। এটা শুধু একটা ব্রেকআপ লাইন না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা এক ধরনের চরম মানসিক নির্যাতন, যাকে আমরা এখন গ্যাসলাইটিং বলে চিনি। গ্যাসলাইটিং? হ্যাঁ, গ্যাসলাইটিং মানে হলো এমনভাবে সত্যিটাকে বিকৃত করা বা অস্বীকার করা যাতে অপরদিকের মানুষটার নিজের বাস্তবতা, নিজের স্মৃতি, এমনকি নিজের মানসিক সুস্থতা নিয়েও সন্দেহ তৈরি হয়। 11 বছরের একটা বাস্তবতাকে এক কথায় নেই করে দেওয়াটা ঠিক সেই কাজটাই করে। ঠিক। এটা আরিবাকে বাধ্য করে ভাবতে যে তাহলে কি আমার পুরো জীবনটাই একটা ভুল ছিল, একটা ছক্কা। এটা তো ভয়ঙ্কর। এটা শুধু মিথ্যা বলা নয়, এটা হলো অন্যের বাস্তবতাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া। একদম। লেখাটাতে বজ্রপাত শব্দটা ব্যবহার করা হয়েছে এই বাক্যটার প্রভাব বোঝাতে। বজ্রপাতের মতোই আকস্মিক। কিন্তু এখানে আবার একটা প্রশ্ন আছে। বলুন। আরিবার কাছে এটা বজ্রপাতের মতো মনে হলেও
লেখাটা কি এমন কোনো ইঙ্গিত দেয় যে এই রূপকথার আড়ালে আগে থেকেই কোনো ফাটল ছিল? খুব ভালো প্রশ্ন। আরিবার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা অবশ্যই বজ্রপাত, কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখি, লেখাটা খুব সূক্ষ্মভাবে সমাজ বিজ্ঞানের একটা ধারণার দিকে ইঙ্গিত করে। সেটা কি? যেটাকে বলে ফ্রন্ট স্টেজ বনাম ব্যাকস্টেজ আচরণ। আচ্ছা। ফ্রন্ট স্টেজ হলো আমাদের সেই রূপ যা আমরা জনসম্মুখে বা অন্যদের সামনে তুলে ধরি। আচ্ছা। রোহান জনসম্মুখে, নিশিপুরের মানুষের কাছে, এমনকি আরিবার কাছেও একজন আদর্শ স্বামীর ফ্রন্ট স্টেজ অভিনয়টা করে গেছে। কিন্তু তার একটা ব্যাক স্টেজ বা পেছনের বাস্তবতা ছিল, যেখানে তার আসল চিন্তা আর কাজগুলো ঘটছিল, যা ছিল সম্পূর্ণ ভিন্ন। আর সেই ব্যাকস্টেজেই ছিল অন্য কেউ। ঠিক তাই। এই বজ্রপাতের পরই সেই অন্ধকার জগৎটা সামনে আসে। জানা যায় রোহানের জীবনে অনেক আগে থেকেই অনিশা নামের এক তরুণীর অস্তিত্ব ছিল, যে বয়সে তার ছাত্রীর মতো। ওহ। লেখাটাতে এই গোপন সম্পর্কটাকে একটা দারুণ উপমা দিয়ে বোঝানো হয়েছে, অন্ধকার জাদু। হ্যাঁ, অন্ধকার জাদু, এই কথাটা আমারও খুব মনে ধরেছে। চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। আর এটাই গোপন সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর দিক। এটা বাইরে থেকে অদৃশ্য থাকে, কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস, ভরসা, আত্মসম্মান সবকিছুকে নিঃশব্দে ক্ষয় করে দেয়। আরিবা যখন এই সত্যিটা জানতে পারেন, তখন তার মোহভঙ্গ হয়। তিনি বুঝতে পারেন কিছু গল্প রূপকথা হয়ে জন্ম নিলেও তার মৃত্যু হয় নির্মম বাস্তবতার হাতে। আর এই কঠিন সত্যের মুখোমুখি হওয়াটাই ছিল তার ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। তাহলে এই পুরো ব্যাপারটা সামনে আসার পর এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আরিবা কি করলেন? মানে একজন মানুষ যখন জানতে পারে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটাই আসলে একটা মস্ত বড় মিথ্যা, তখন সে কিভাবে নিজেকে সামলায়? হ্যাঁ, আর এখানেই আমরা পোস্ট ট্রমাটিক গ্রোথ বা আঘাত পরবর্তী বিকাশের একটা উদাহরণ দেখতে পাই। পোস্ট ট্রমাটিক গ্রোথ? হ্যাঁ, এটা একটা আশ্চর্য মনস্তাত্ত্বিক ব্যাপার। অনেক মানুষই বড় কোনো মানসিক আঘাতের পর শুধু যে পুরনো অবস্থায় ফিরে আসে তা নয়, বরং আগের চেয়েও বেশি পরিণত এবং শক্তিশালী মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে। আরিবার ক্ষেত্রেও তাই হয়েছিল। আচ্ছা। তিনি ভেঙে পড়ার পরিবর্তে সেই ভাঙা টুকরোগুলো দিয়েই নতুন করে নিজেকে গড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কিভাবে? মানে শুধু সিদ্ধান্ত নিলেই তো হয় না। লেখাটা কি কোনো নির্দিষ্ট পদক্ষেপের কথা বলে? হ্যাঁ, বলে। আর এটাই এই লেখাটার সবচেয়ে শক্তিশালী অংশ। এটা শুধু সমস্যাটা দেখিয়েই থেমে থাকেনি, সমাধানের একটা পথের ইঙ্গিত দিয়েছে। আরিবা কয়েকটা নির্দিষ্ট কাজ করেছিলেন। যেমন? প্রথমত, তিনি তার পেশাগত পরিচয়ের উপর পুরো ফোকাসটা ফিরিয়ে আনেন। লেখাটা বলছে তিনি তার ক্লিনিকে একটা নতুন লিডারশিপের ভূমিকা নেন। যে পরিচয়টা কেউ তার থেকে কেড়ে নিতে পারবে না, সেই চিকিৎসক সত্তাটাকে তিনি আরও মজবুত করেন। বাহ, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, নিজের পায়ের তলার মাটি শক্ত করা। ঠিক। দ্বিতীয় পদক্ষেপটা আরও ইন্টারেস্টিং। তিনি তার সামাজিক বৃত্তটাকে নতুন করে সাজান। মানে? লেখাটা ইঙ্গিত দেয় যে তিনি সেই সব বন্ধুদের থেকে দূরত্ব তৈরি করেন যারা তাকে বড় মনের পরিচয় দিয়ে সবটা মানিয়ে নিতে বা মাফ করে দিতে বলছিল। অর্থাৎ তিনি এমন মানুষদের বেছে নেন যারা তার যন্ত্রণাটাকে সম্মান করে, ছোট করে না। এটা নিজের মানসিক স্বাস্থ্যের জন্য সীমানা বা বাউন্ডারি তৈরি করার একটা দারুণ উদাহরণ। আর তৃতীয় কোনো পদক্ষেপের কথা কি বলা আছে? আছে। তৃতীয়ত, তিনি আক্ষরিক অর্থেই নিজের গল্পের লেখক হয়ে ওঠেন। লেখাটা বলছে তিনি জার্নালিং শুরু করেন। জার্নালিং? হ্যাঁ, তবে সেটা শুধু দুঃখ প্রকাশের জন্য নয়, বরং সচেতনভাবে তার নতুন জীবন, নতুন লক্ষ্য আর নতুন উপলব্ধিগুলোকে দাখিলে করার জন্য। অর্থাৎ অন্যের লেখা রূপকথার পাতা ছিঁড়ে ফেলে তিনি নিজের হাতে নিজের বাস্তবতার গল্প লিখতে শুরু করেন। অসাধারণ। আর এভাবেই তিনি হয়ে ওঠেন তার নতুন গল্পের রানী। অসাধারণ। মানে রূপকথা যদি অন্য কেউ ভাঙে, তবে বাস্তবকে গড়ার দায়িত্ব নিজেরই। এই লাইনটার প্রায়োগিক রূপ আমরা দেখতে পাচ্ছি। এই পুরো প্রক্রিয়াটা তো আসলে আত্মমূল্যবোধ ফিরে পাওয়ার একটা লড়াই। 100%। যখন বাইরের পৃথিবীটা আপনার মূল্যকে অস্বীকার করে, তখন নিজের মূল্য নিজেকেই প্রতিষ্ঠা করতে হয়। লেখাটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। নিজের মন, শরীর আর সম্মানকে কখনো কাউকে অবমূল্যায়ন করতে দেওয়া উচিত নয়। আরিবার ঘুরে দাঁড়ানোটা ছিল ঠিক এই আত্মমূল্যবোধেরই পুনঃপ্রতিষ্ঠা। এই প্রসঙ্গে লেখাটার শেষের দিকে একটা লাইন আছে যেটা আমার মনে হয় খুব গভীর। কোনটা? স্বামী নামের অনেক পুরুষ আছে, কিন্তু স্বামিত্বের মানসিকতা তা খুব কমের মধ্যেই থাকে। এই লাইনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এটাকে শুধু পুরুষদের সমালোচনা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। আচ্ছা। এটা আসলে সম্পর্ক নিয়ে আমাদের ভাবনার গভীরতাকে চ্যালেঞ্জ করে। কথাটা সেই ফ্রন্ট স্টেজ আর ব্যাকস্টেজ ধারণার সাথেই সম্পর্কিত। স্বামী একটা সামাজিক পদ বা টাইটেল,
যা রোহান বহন করত। কিন্তু স্বামিত্ব একটা মানসিকতা যার মধ্যে জড়িয়ে আছে দায়বদ্ধতা, সম্মান, সততা আর পারস্পরিক বিশ্বাস। রোহান স্বামী নামক ভূমিকাটা পালন করলেও স্বামিত্ব নামক মানসিকতাটা ধারণ করতে পারেনি। কিন্তু এই কথাটা কি একটু একপেশে হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে না? মানে এখানে শুধু স্বামিত্বের কথা বলা হয়েছে। অবশ্যই। আর লেখাটা আমার মনে হয় এর চেয়েও বড় কোনো বার্তা দিচ্ছে। যদিও এখানে স্বামিত্ব শব্দটি ব্যবহার করা হয়েছে, এর মূল বার্তাটা কিন্তু লিঙ্গ নির্বিশেষে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক। বার্তাটা হলো কোনো সামাজিক তকমা বা ভূমিকার ওপর ভিত্তি করে একটা সম্পর্ক টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে সেই ভূমিকার পেছনে থাকা সততা আর প্রতিশ্রুতির ওপর, সেটা স্বামিত্ব হোক বা স্ত্রীত্ব বা যে কোনো ধরনের পার্টনারশিপ। হ্যাঁ। আর এবার সবচেয়ে বড় উপলব্ধি ছিল এটাই, শুধুমাত্র একটা সামাজিক পরিচয়ের ওপর জীবনের সমস্ত বিশ্বাস সঁপে দেওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, এই লেখাটা আমাদের একটা আপাত দৃষ্টিতে নিখুঁত সম্পর্কের ভেতরের ভাঙনটাকে দেখাচ্ছে, কিন্তু সেখানেই থেমে থাকছে না, বরং দেখাচ্ছে যে জীবনের সবচেয়ে বড় আঘাতও কিভাবে আত্ম আবিষ্কারের জন্ম দিতে পারে, আর অন্যের তৈরি করে দেওয়া রূপকথার চেয়ে নিজের হাতে গড়া বাস্তব যে অনেক বেশি মূল্যবান আর টেকসই, সেই সত্যিটাই তুলে ধরছে। একদম। আর এই গল্পটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। কি সেটা? যখন আমাদের জীবনের গল্পটা অন্য কেউ লিখছিল এবং হঠাৎ করে সেই গল্পের পাতা ছিঁড়ে ফেলে দেয়, তখন নিজের হাতে কলম তুলে নিয়ে নতুন করে নিজের গল্প লেখার সাহস আর অনুপ্রেরণাটা ঠিক কোথা থেকে আসে? আর এবার গল্পটা আমাদের সেই ভেতরের শক্তির উৎসটাকেই হয়তো নতুন করে খুঁজে দেখতে শেখায়।